বেইজিংয়ে তারেক রহমান লি কিয়াং বৈঠক তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনার সহযোগিতায় একমত চীন বাংলাদেশ দেশটিতে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকার 2 বছর পর বাংলাদেশে পর্যটকের জন্য খুলল ভারতের দরজা 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন জানালেন নতুন হাই কমিশনার কার্যক্রম চলবে দেশটির 5টি সেন্টার থেকে লক্ষ্মীপুরে ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ ভেনেজুয়েলার কারাকাস মৃত্যু ছাড়িয়েছে 150 কয়েক হাজার প্রাণহানির শঙ্কা জাপানেও শক্তিশালী কম্পন ভিনি ম্যাজিকে বাজিমাত ব্রাজিলের স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আঞ্চেলোত্তি বাহিনী হলুদ জার্সিতে নেইমারকে পেয়ে সমর্থকদের উল্লাস সময় সমাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর আগে ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেইজিংয়ে ইনভেস্টমেন্ট ফোরামের এক আলোচনায় সরকার প্রধান বলেন দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট চীন সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো সহ বিভিন্ন ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন তিনি বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের সভায় যোগ দেন তারেক রহমান দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন তিনি বলেন ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ নিয়ে প্রস্তুত বাংলাদেশ Bangladesh is undergoing a monumental economic and governance transformation. We are at a critical point of our journey, and I clearly say that Bangladesh is open for business, ready for the future, and keen to work with China, one of our long-standing and trusted friends. ব্যবসায়ীদের নিবিড় সেবা নিশ্চিতে দ্রুতই চীনে বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন সরকার প্রধান To demonstrate our commitment, my government has taken up a rigorous 180 days action plan. The government is about to start a new licensing approval process which will allow new businesses to start operation in Bangladesh in less than 15 days. Today, I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. এর আগে চেরি হ্যান্ডার চায়নাটেক্স সহ বেশ কিছু বড় উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রধানের সঙ্গেও বৈঠক হয় প্রধানমন্ত্রীর এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চায়না কমিউনিস্ট পার্টি সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হেইজিং এ সময় বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে দেশটিকে সহায়তার আহ্বান জানান প্রধানমন্ত্রী বিএনপি এবং সিপিসির মধ্যে সই হয় একটি সমঝোতা স্মারকও নির্বাচনী প্রতিশ্রুতিতে তারেক রহমান আগেই বলেছিলেন ক্ষমতায় গেলে ভঙ্গুর অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর জন্য বিদেশি বিনিয়োগ আনবেন তার দেশে আর সেই স্বপ্ন নিয়ে চীন সফরে এখন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়ে সরকার এবং তাদের দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছেন তিনি বলেছেন বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রস্তুত একই সঙ্গে চীন সরকারের পক্ষ থেকেও আশ্বাস পাওয়া গেছে দেশে নতুন বিনিয়োগ আসবে বিদেশ থেকে আহমেদ সালেহিন সময় সংবাদ চীন বেইজিং তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ চীন ঐক্যমত্য হয়েছে বেইজিং সফরে তারেক রহমানের সঙ্গে দেশটির পানি সম্পদ মন্ত্রীর বৈঠকের পর এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে আশ্বাস দিয়েছে চীনের সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশা নীতি নির্ধারকদের মিজানুর রহমানের ক্যামেরায় চীন থেকে আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির অগ্রাধিকারে ছিল তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। সরকার গঠনের পর চীনের সহযোগিতায় এই কার্যক্রম এগিয়ে নিতেও আলোচনা চলছে বাংলাদেশ সরকারের। বৃহস্পতিবার বেইজিংয়ে স্থানীয় সময় সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দেশটির পানি সম্পদ মন্ত্রী। আলোচনা হয় দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর চীনে চতুর্থ ও বেইজিংয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং, যেখানে তিস্তা সহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন বাংলাদেশ ঐক্যমত্য হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। উচ্চ পর্যায়ে সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে উন্নয়নের বিষয়ে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ঐক্যমত্য হয়েছে। চীনের সরকারি ও বেসরকারি খাত থেকে বাংলাদেশে বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিকভাবে ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচকভাবে নিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বিনিয়োগের অবারিত সুযোগ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিতেই প্রধানমন্ত্রীর এই সফর। You can see the attraction that Bangladesh government is pulling here in Beijing and the attraction that its Prime Minister has on actually projecting and opening up opportunities and strengthening the relation between Bangladesh and China and taking it to new heights. বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান। সেখানে দুটি চুক্তি ও 15টি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে সরকার প্রধানের। আহমেদ সালেহিন, সময় সংবাদ, চীন। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, আগামী 28 জুন থেকে শুরু হবে ভিসা আবেদন প্রক্রিয়া। আপাতত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার সেন্টার থেকে ভিসা আবেদন করা যাবে। এর আগে দিনের শুরুতে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। প্রায় 2 বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন করেন নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সেখানে ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন তিনি, খোঁজ নেন তাদের ভোগান্তি ও প্রত্যাশার বিষয়ে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দীনেশ ত্রিবেদী জানান, মানবিক বিবেচনায় মেডিকেল ভিসা যেমন চালু ছিল তেমনি পরিস্থিতি বিবেচনায় স্বাভাবিক করা হচ্ছে ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়াও। ট্যুরিস্ট ভিসা ওইটা আরম্ভ হবে 28 জুন থেকে। ওই নর্মাল ভিসা অপারেশন যাকে বলে ফর ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা তো এমার্জেন্সিতে আগে সাবমিট হতো, ওইটা চলবে। এখনই 5 জায়গা আমি নামটা পড়ে দিলাম, 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওটা বাড়াবো। ভারতীয় হাই কমিশন জানায় 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল। আপাতত 5টি ভারতীয় ভিসা সেন্টার থেকে ট্যুরিস্ট সহ অন্যান্য ভিসা দেওয়া হবে। 5 সেন্টারে হবে, কিন্তু আস্তে আস্তে আমি ওই সেন্টারগুলো যা আগে ছিল ওটা বাড়াবো, আর এইটা আমি অনেক খুশি। এর আগে কূটনৈতিক আনুষ্ঠানিকতার স্বার্থে বঙ্গভবনে যান দীনেশ ত্রিবেদী। এ সময় তাকে গার্ড অব অনারে স্বাগত জানায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন ভারতের নতুন হাই কমিশনার। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরের সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে গাংড়ির শহরতলা সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে বেশ কয়েকজন নারী পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে ভারতীয় কাঁটাতারের কাছে ফিরে যেতে বাধ্য হয় তারা। 7 জনের মধ্যে একজন নারীও রয়েছেন। এদিকে পুশিন ঠেকাতে দেশের অন্যান্য সীমান্তেও সতর্ক অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। 5টার সময় দেখছি ওই লোকগুলো আসছে,
আসার পরে তারপরে পার করার চেষ্টা করে, আমরা বাধা দিই, তারপর ওদের ভিতরে রেখে আসি। মিডিয়ার ভাইয়েরা এবং পাবলিকরা আটকে রাখি, দেখি যে 6 জন পুরুষ 1 জন নারী আটকানোর পরে জনগণ ওঠার পরে সকাল 8টার সময় জনগণের চাপ দেখি এবং বিজেপির চাপ দেখি তারা ভারতের বিএসএফ উঠি নাই। এরা 10 জন আসলে কোথায় 3 জন চলে গেছে বলতে পারছি না, আর 7 জন এখানে ছিল। ঠিক আছে, রাত বেলা 8টার সময় তারা তুলে চলে গেছে ইন্ডিয়ান। পুশিনের তথ্য নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অসত্য বক্তব্যকে উস্কানি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে পুশিন ইস্যু জিইয়ে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ফায়দা নিতে চায় বিজেপি। উস্কানিতে পা না দিয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। আমি 10,000 বের করেছি, আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেলি ওপারে পাঠাচ্ছি, ধরো আর বিএসএফ কে দাও। ভারতের পশ্চিমবঙ্গ থেকে 10,000 অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এমন দাবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এত সংখ্যক মানুষকে কিভাবে চিহ্নিত করা হলো, কি প্রক্রিয়া তাদের সীমান্ত দিয়ে পার করা হলো এবং এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা কিংবা সীমান্তরক্ষী বাহিনীর কোনো আনুষ্ঠানিক তথ্য কেন সামনে আসছে না, তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিজিবি বলছে 21 মে থেকে 25 জুন পর্যন্ত 83টি পুশিন চেষ্টা প্রতিরোধ করেছে বিজিবি। 650-এর বেশি মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ। প্রবেশ করতে দেয়া হয়নি একজনকেও। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সীমান্ত, নাগরিকত্ব এবং অনুপ্রবেশের ইস্যু পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। শুভেন্দুর অসত্য দাবিতে উল্টো উস্কানি দেখছেন বিশ্লেষকরা। মনে করি না এর মধ্যে সত্যতা আছে। এখন প্রশ্ন আসতে পারে যে কেন তিনি এটি বলছেন তার অভ্যন্তরীণ রাজনৈতিক হিসাব। ভারতের দিক থেকে উস্কানিও থাকতে পারে এখানে। এবং আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এই মুহূর্তে চীন সফর করছেন, এটিও নানান ধরনের সমালোচনা, নানান ধরনের আলোচনা ভারতে রয়েছে, নানান ধরনের ক্যালকুলেশন তারা করছেন, নানান ধরনের ইকুয়েশন তারা রাখছেন। কাজে সেই অবস্থায় বাংলাদেশ সরকার হয়তো বা কোনো এই উস্কানির কোনো ফাঁদে হয়তো বা পা দিতে চাইছে না, এবং তারা চাইছে যে এটাকে যেভাবে ম্যানেজ করার অফিসিয়ালি ফর্মালি বর্ডার লেভেলে সেভাবে ম্যানেজ করা। সামনে পঞ্চায়েত নির্বাচন, সে পর্যন্ত বিজেপি পুশিন ইস্যু জিয়ে রাখতে চায় বলে মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত। পশ্চিমবঙ্গ বিজেপি বিশেষ করে এইটাকে বজায় রাখবে। সামনে তাদের পঞ্চায়েত নির্বাচন আছে, তো পঞ্চায়েত নির্বাচনে তারা এখন চাচ্ছে, এখন তো তৃণমূল পঞ্চায়েত নিয়ন্ত্রণ করছে, কাজে তারা চাচ্ছে যে এই ধারাটা বজায় রেখে যদি পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত তারা যেতে পারে, তাহলে তারা পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করতে পারবে, এবং সেটা হলে রাজনৈতিকভাবে তাদের জন্য খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি হবে। পঞ্চায়েত নির্বাচন, রাজ্য নির্বাচন, এই দুটো নির্বাচনে ফলাফল তারা নিয়ে যেতে চাচ্ছে আগামী লোকসভা ইলেকশন। প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে সরকারকে স্বচ্ছতার সাথে তথ্য উপস্থাপনের পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, এসব ঘটনা দীর্ঘমেয়াদে দুই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এই যে এসকেলেট করছে এই ধরনের মন্তব্য, আমি মনে করি এটা কিন্তু আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দীর্ঘমেয়াদে এটা ক্ষতিকর হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদক নিয়ন্ত্রণে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে তিনি বলেন, এ সংক্রান্ত মামলার জট দূর করতে আলাদা ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করছে সরকার। শিগগিরই জাতীয় সংসদে বিল উত্থাপন করা হবে বলেও জানান মন্ত্রী। দেশে বর্তমানে প্রায় 82 লাখ মানুষ কোনো না কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত, যা মোট জনসংখ্যার প্রায় 4.88%। দিন দিন মাদক সংকট প্রকট হলেও তৈরি হয়নি যথেষ্ট সরকারি চিকিৎসা সুবিধা। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, মাদকাসক্তের চিকিৎসায় ঢাকাসহ বিভাগীয় নিরাময় কেন্দ্রে শয্যা বাড়ানো হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কিন্তু দেশে মাদকাসক্তদের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা এখনো যথেষ্ট নয়। ঢাকাস্থ কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে 250 শয্যার 7টি বিভাগীয় শহরে 200 শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ শীর্ষক প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, মাদক আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। সংসদের চলতি অধিবেশনেই এটি উত্থাপন করা হবে। যেটা বিদ্যমান আছে এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। সেই আইনটা আগামী কয়েকদিনের ভিতরে পার্লামেন্টে উঠবে ইনশাআল্লাহ। হাজতখানার ব্যবস্থা রাখা, ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা রাখা, ডগ স্কোয়াডের ব্যবস্থা রাখা, অত্যাধুনিক অস্ত্র দেয়া হবে। মাদকের অসংখ্য মামলা আদালতে ঝুলছে জানিয়ে তিনি জানান, বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এই মামলাগুলো পরিচালনার জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। এদিন ৭৩টি মাদক নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এখনো জানা যায়নি মা ও 3 মেয়ে হত্যার রহস্য। এই ঘটনায় গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু হয়েছে। পূর্ববিরোধের জেরে একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনাইতপুর এলাকার বিধবা শাহিনুর 3 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার বিকেলে পূর্ব শত্রুতার জেরে এক যুবক তাদের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মা শাহিনুর, বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমা ও ছোট মেয়ে 9 বছরের শিফা মারা যায়। গুরুতর আহত কলেজ ছাত্রী আরেক মেয়ে ইকরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়ার পথে তারও মৃত্যু হয়। এখানে 3 জনের হত্যা করছে, কারা করছে লোক আছে বলে সবাই চিৎকার দিয়ে বহুত মানুষ জড়ো হয়েছে আর কি। পাশে যে ছাদটা, ওই ছাদের পাইপ দিয়ে করে উত্তোলন ছিল হিয়ানে দিচ্ছে। স্থানীয়রা অভিযুক্ত অন্তর মজুমদারকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 1 বছর আগে অভিযুক্ত একই বিল্ডিংয়ে ভাড়া থাকতো বলে জানিয়েছে পুলিশ। যে অভিযুক্ত তাকে জানলা দিয়ে ভিতরে দেখতে পায়, যে সে ভিতরে হাঁটাহাঁটি করছে, তাকে জিজ্ঞাসা করে এবং সে বলে যে সে পানির কল সারার জন্য এখানে আসছে। তখন তার সন্দেহ হয়, হলে সে বাইরে থেকে কলস্তফল গেটটা আটকায় দেয়, দিয়ে আশেপাশের লোকজনের খবর দেয়। অন্যান্য মহিলারা সব একসাথে হয়ে তারা কিছুজন মিলে যখন ঘরের মধ্যে ঢুকেই দেখে রক্তাক্ত অবস্থা। এদিকে ফরিদপুরের সালথার জাদুনন্দী এলাকার পাটক্ষেত থেকে যুবকের হাত পায়ে রগকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে পানু ফকিরকে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের পক্ষে মামলা পরিচালনার জন্য স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খান। নিয়োগের পর তিনি জানান, মামলার পেপার বুক সহ অন্যান্য নথি হাতে পেয়েছেন তিনি। উভয় পক্ষে ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান হাফিজুর রহমান খান। এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ স্টেট ডিফেন্স নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। বৈষম্য বিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। বলেন, জুলাই স্মরণে 36 দিনের এই কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়নে জনমত তৈরি ও বিগত সরকারের আমলে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করবে। দেশের বাইরের খবর। মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে পরপর 2 বার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা। 7.5 ও 7.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন পর্যন্ত 164 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হতাহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার দফায় দফায় কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সান ফেলিপের কাছে। মানুষ বুঝে ওঠার আগে মাত্র 39 সেকেন্ড পরে ইউমারের কাছে আঘাত হানে আরও শক্তিশালী 7.5 মাত্রার ভূমিকম্প। এর কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল পর্যন্ত পৌঁছায়। পরপর বেশ কয়েকবার আফটার শক রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী কারাকাসে। বহু ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। হতাহত হয়েছেন অনেকেই। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে পড়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি কোনো মতে কাপড় পরে বের হওয়ার চেষ্টা করি। চারপাশের সব দেয়ালে ফাটল দেখা দিয়েছিল। আমরা যেভাবেই হোক দরজাটি খুলতে সক্ষম হই। চারদিকে এত ধুলো আর ধোঁয়া ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। নিচে নেমে যা দেখলাম তা যেন কোনো ভয়ের সিনেমার দৃশ্য। ভূমিকম্পের পর থেকে অভিযান শুরু করেছে উদ্ধারকর্মীরা। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে মেট্রো ও রেল যোগাযোগ ব্যবস্থাও। এমনকি সতর্কতা হিসেবে অনেক ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া বিভিন্ন দেশ সহায়তার কথাও জানিয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে প্রথম ভূমিকম্পের কেন্দ্র ছিল ক্যারিবীয় উপকূলের মোরন এলাকার পশ্চিমে। রাজধানী কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে আঘাত হানা কম্পনটির গভীরতা ছিল 22 কিলোমিটার। ঈশিতা আক্তার, সময় সংবাদ। এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে 6.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আহত হয়েছেন অন্তত 6 জন। প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া এই কম্পনে দেশটির ইতোয়াতে অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর কুজি থেকে প্রায় 42 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় 50 কিলোমিটার গভীরে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্রাজিলের জয়ে উচ্ছ্বসিত হার্ড রক স্টেডিয়ামে খেলা দেখতে আসা সমর্থকরা। ম্যাচ শেষে বাঁধ ভাঙা উল্লাসে মাতেন তারা। সেলেসাউদের জয় ছাপিয়েও বড় হয়ে ওঠে নেইমারের প্রত্যাবর্তন। ভিনিসিয়াসের ছন্দ আর আনচেলত্তির কৌশলে এবার ষষ্ঠ স্টারের খোঁজে সমর্থকরা। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। এক, দুই, 10 কিংবা 100 দিন না, পাক্কা 980 দিন পর ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামলেন নেইমার জুনিয়র। শুধু ব্রাজিল না, বিশ্বের কোটি কোটি সমর্থক কিন্তু অপেক্ষায় ছিলেন এই মুহূর্তটার জন্য, আবারও ব্রাজিলের জার্সি গায়ে নেইমারকে দেখার। অবশেষে তাদের সেই চাওয়া পূরণ হয়েছে। I think Neymar is a really good option. I think from now on he's got to come in second half. Absolutely. Vini Jr. is just showing what great of a player he is, and Neymar just did his warm-up. ম্যাচের আগে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে যেসব ব্রাজিল সমর্থক এসেছিলেন তারা সবাই কিন্তু বলেছিলেন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজেই জিতে নেবে ব্রাজিল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। ব্রাজিলের যে সুন্দর ফুটবল আমরা বলি যোগবনিত, সেই যোগবনিতর কিছুটা হলেও ছাপ কিন্তু দেখা গেছে মাঠে, এবং এটাই আত্মবিশ্বাসী করছে ব্রাজিল ফ্যানদের। তারা বলেছিলেন ব্রাজিল 3-0 গোলে জিতবে, ঠিক সেটাই কিন্তু ব্রাজিল 3-0 গোলেই হারিয়েছে স্কটল্যান্ডকে, এবং একই সঙ্গে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত থাকার যে রেকর্ড সেটাও ধরে রেখেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। I think if Brazil keeps playing like that, we are definitely taking this World Cup and the Hexa this year for the win. Oh, Brazil, fantastic, really good team. A bit disappointed for Scotland because we hoped to. It was insane, absolutely amazing, and I really, really hope we win. Vai Brazil! 100% sure we're gonna win this World Cup. Brazil can go in the finals. Brazil is the best nation here. ব্রাজিলের নকআউট পর্বের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রতিপক্ষ যেই হোক না কেন ম্যাচটা যে সহজ হবে না তা বলাই যায়, কারণ এই বিশ্বকাপে ছোট বলে কোনো দল নেই। তবে ব্রাজিল দল আত্মবিশ্বাসী হতে পারে। তাদের দলে আছে ভিনি জুনিয়র, যিনি আছেন দারুণ ছন্দে, নেইমার ফিরেছেন, এবং নকআউটে ফেরার কথা রয়েছে রাফিনিয়ারও। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েও কঠিন প্রতিপক্ষ এড়াতে পারছে না ব্রাজিল। নকআউটে আর্জেন্টিনা ছাড়াও স্পেন, ফ্রান্স, ইংল্যান্ডের প্রতিপক্ষ তুলনামূলকভাবে সহজ সেলেসাউদের চেয়ে। যুক্তরাষ্ট্র থেকে তারই ব্যাখ্যা দিয়েছেন SM ইকবাল। সব শঙ্কা উড়িয়ে দিয়ে সি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল।
তারপরেও যেন এই দলটা স্বস্তিতে থাকতে পারছে না, কেননা সেখানে তাদের সামনে অপেক্ষা করছে জাপান অথবা সুইডেনের মতো প্রতিপক্ষ। পক্ষান্তরে আর্জেন্টিনার পথটা যেন খুবই মসৃণ। তারা রাউন্ড অফ 32-তে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কেপ ভার্দেকে এবং পরবর্তীতে মিশর নয়তোবা সমকক্ষ কোনো একটা দলকে। তবে কি ফিফা আর্জেন্টিনাকে কি সুবিধা দিয়েছে এবারের বিশ্বকাপে? এক্স্যাক্টলি তাই, ফিফার সুবিধা পেয়েছে আর্জেন্টিনা, যে সুবিধা পায়নি ব্রাজিল। সেটা কিভাবে ব্যাখ্যা করছি। ফিফার সুবিধা শুধুমাত্র আর্জেন্টিনা পায়নি, এই সুবিধা পেয়েছে স্পেন, একই সুবিধা পেয়েছে ফ্রান্স এবং এই সুবিধা এখন ভোগ করছে ইংল্যান্ড। কিন্তু ব্রাজিল পায়নি, সেটা ব্রাজিলের নিজের দোষে। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে 1 নম্বরে ছিল স্পেন, 2-এ আর্জেন্টিনা, 3-এ ফ্রান্স এবং 4-এ ছিল ইংল্যান্ড। এই 4টা দলকে ফিফা বিশেষ সুবিধা দিয়েছে যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের সঙ্গে মুখোমুখি হয়ে বাদ না পড়ে যায়। এই দলগুলো যদি রাউন্ড অফ 16 বলি বা গ্রুপ পর্ব বলি বা কোয়ার্টার ফাইনালে বলি, এই দিক দিয়ে তারা যদি একে অপরের সঙ্গে লড়াই করে বিশ্বকাপ থেকে ছিটকে যায়, তাহলে কিন্তু বিশ্বকাপের সৌন্দর্যটা শুরু থেকেই ম্লান হয়ে যায়। তাই ফিফা যখন ড্র করে, সেই ড্রতে এই বিষয়টি মাথায় রেখেই করা হয়েছে। ব্রাজিল ঠিক সেই সময়টায় টপ 4 র্যাঙ্কিংয়ে ছিল না বলেই ব্রাজিল পিছিয়ে পড়েছে। এটা নিয়ে বাড়তি কনফিউশন তৈরি করার কোনো কারণ নেই, বাড়তি চাপ নেওয়ার কোনো কারণ নেই। বিশ্বকাপের গ্রুপ পর্বটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আপনারা যে দলের সমর্থকই হোক না কেন, ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, উরুগুয়ে, পর্তুগাল, যাই হন না কেন, চাপমুক্ত হয়ে উপভোগ করুন বিশ্বকাপের বাকি পথটুকু। এই কনফিউশন রাখবেন না যে ফিফা বিশ্বকাপে বিশেষ কোনো দলকে বাড়তি সুবিধা দেয়। টেক্সাস থেকে SM ইকবাল, সময় সংবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেজিংয়ে তারেক রহমান, লি কিয়াং বৈঠক, তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতায় একমত চীন বাংলাদেশ। দেশটিতে বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা ঢাকার। 2 বছর পর বাংলাদেশি পর্যটকের জন্য খুলল ভারতের দরজা। 28 জুন থেকে করা যাবে ভিসার আবেদন, জানালেন নতুন হাই কমিশনার। কার্যক্রম চলবে দেশের 5টি সেন্টার থেকে। এবং লক্ষ্মীপুরের ঢাবি শিক্ষার্থী সহ একই পরিবারের 4 জনকে কুপিয়ে হত্যা, জানা যায়নি মা ও 3 মেয়ে খুনের রহস্য। গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু। এই ছিল 5টা সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়।